আমাদের ডিজিটাল জগতের ভবিষ্যৎ নিয়ে যখনই কথা হয় তখন বেশ বড় বড় সব আইডিয়া, যেমন ধরুন মেটাভার্স বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এগুলোই মাথায় আসে। কিন্তু আসল যে পরিবর্তনটা, সেটা হয়তো আমাদের চোখের সামনেই ঘটছে, খুব সাধারণ কিছু খবরের আড়ালে। আজ আমাদের হাতে টেক ওয়ার্ল্ড বাংলাদেশের আর্কাইভ থেকে 2025 সালের 18ই ডিসেম্বরের কিছু নিবন্ধ আছে। তাহলে চলুন এই রহস্যের জটটা খোলা যাক। প্রথম খবরটা দিয়ে শুরু করি। গুগল, তারা তাদের নতুন প্ল্যাটফর্ম অ্যালুমিনিয়ামের ঘোষণা দিয়েছে। বলা হচ্ছে এটা নাকি ক্রোম ওএস আর অ্যান্ড্রয়েডকে পুরোপুরি এক করে ফেলবে। মানে এখন থেকে ক্রোমবুকগুলোতে অ্যান্ড্রয়েডের সব অ্যাপ, সব সুবিধা পাওয়া যাবে। কাগজে কলমে তো এটা দারুণ খবর, তাই না? অবশ্যই দারুণ। ভাবুন একবার, যে অ্যাপটা ফোনে ব্যবহার করছিলেন, কোনো ঝুটঝামেলা ছাড়াই সেটা ল্যাপটপের বড় স্ক্রিনে খুলে ফেললেন। বা ধরুন ল্যাপটপে একটা ইমেল লিখছিলেন, বাকিটা বাইরে যেতে যেতে ফোনে শেষ করলেন। গুগল এখানে একটা সিমলেস বা যাকে বলে বাধাহীন অভিজ্ঞতার কথা বলছে। কিন্তু এর আরেকটা দিকও আছে। এই ধরনের ইকোসিস্টেমকে একটা একটা সুন্দর দেয়াল ঘেরা বাগানের সাথে তুলনা করা যায়। একটা ওয়াল্ড গার্ডেন, ভেতরে সবকিছু খুব সুন্দর, গোছানো, সহজ, বাইরে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তার মানে গুগল তাদের ব্যবহারকারীদের এমন একটা আরামদায়ক পরিবেশ দিতে চাইছে যেখান থেকে তারা আর বেরোতে চাইবে না। অ্যাপল তো অনেক দিন ধরেই এই কাজটা করে আসছে তাদের আইফোন আর ম্যাকবুকের মাধ্যমে। গুগল কি এখন সেই খেলাতেই আরও বড় বাজি ধরছে? ঠিক তাই। এটা শুধু ব্যবহারকারীকে ধরে রাখা নয়, এটা ডেটার ওপর নিয়ন্ত্রণও বটে। আপনি যখন তাদের সব ডিভাইসে, সব প্ল্যাটফর্মে থাকবেন, তখন আপনার ডিজিটাল জীবনের প্রায় পুরো ছবিটাই তাদের হাতে চলে যায়। তবে গুগল যেখানে দুটো পুরনো সিস্টেমকে জোড়া লাগাচ্ছে, সেখানে ওপেনএআই এর পরিকল্পনাটা আরও বৈপ্লবিক। তারা বলছে চ্যাটজিপিটি আর শুধু একটা অ্যাপ থাকবে না, এটা নিজেই একটা পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হয়ে উঠবে। এক মিনিট, এটা একটু হজম করতে সময় লাগবে। একটা চ্যাটবট অপারেটিং সিস্টেম হবে? মানে আমরা এখন যেমন উইন্ডোজ বা ম্যাক ওএস ব্যবহার করি, যেখানে আইকন আছে, ফোল্ডার আছে, মেনু আছে, সেটার বদলে শুধু একটা চ্যাট বক্স থাকবে। এটা তো সায়েন্স ফিকশন সিনেমার মতো শোনাচ্ছে। বাস্তবে এটা কিভাবে কাজ করবে? সিনেমার মতোই, হ্যাঁ, কিন্তু হয়তো আর বেশি দূরে নয়। ব্যাপারটা এভাবে ভাবুন, এখন আমাদের কম্পিউটারের ভাষা শিখতে হয়, কোথায় ক্লিক করতে হবে, কোন মেনুতে যেতে হবে, এসব জানতে হয়। কিন্তু চ্যাট জিপিটি যদি ওএস হয়, তাহলে কম্পিউটার আমাদের ভাষা শিখবে। আপনি হয়তো শুধু মুখে বলবেন, আমার গত সপ্তাহের সেরা 5টা ছবি খুঁজে বের করে একটা স্লাইড শো বানাও, সাথে একটা হালকা মেজাজের মিউজিক যোগ করে আমার মাকে পাঠিয়ে দাও। আর সিস্টেমটা তখন আপনার কথা বুঝবে, ফাইল খুঁজবে, স্লাইড শো অ্যাপ খুলবে, এডিট করবে, তারপর ইমেল ক্লায়েন্ট খুলে পাঠিয়ে দেবে। আপনাকে কিছুই করতে হবে না। অবিশ্বাস্য! তার মানে ফোল্ডার, ফাইল, অ্যাপ, এই সব ধারণাই হয়তো একদিন পুরনো হয়ে যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমরা তো মানুষ, আমাদের কথা সবসময় স্পষ্ট হয় না। যদি সিস্টেম আমার কথার ভুল ব্যাখ্যা করে, যদি মায়ের জায়গায় বসের কাছে আমার ছুটির ছবি পাঠিয়ে দেয়, এই ধরনের ভুলের ঝুঁকি তো বিশাল থাকবে। আপনি একেবারে মোক্ষম জায়গা ধরেছেন। এটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে কথোপকথন ভিত্তিক সিস্টেম, এটাকে 100% নির্ভুল আর নির্ভরযোগ্য করে তোলাটাই হবে সবচেয়ে কঠিন কাজ। একটা ভুল কমান্ড বা ভুল ব্যাখ্যা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তাই একদিকে যেমন অপার সম্ভাবনা আছে, তেমনই আছে বিশাল ঝুঁকি। আর মজার ব্যাপার হলো, গুগল আর ওপেনএআই দুজনের পথ ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একই: ব্যবহারকারীর সাথে প্রযুক্তির সম্পর্কটাকে নতুন করে সাজানো এবং সেই সম্পর্কের কেন্দ্রে নিজেদের রাখা। তার মানে একজন একটা দেয়াল ঘেরা বাগান বানাচ্ছে, আর আরেকজন সেই বাগানের মালির সাথে কথা বলার নিয়মটাই বদলে দিতে চাইছে। দুটোই আসলে নিয়ন্ত্রণের খেলা। আর নিয়ন্ত্রণের কথা যখন উঠলই, তখন আমাদের পরের বিষয়ে আসা যাক, যেটা হয়তো আরও বেশি সরাসরি আমাদের নিয়ন্ত্রণ করে: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এবং এই নিয়ন্ত্রণের ক্ষমতাটা অপারেটিং সিস্টেমের চেয়েও সূক্ষ্মভাবে কাজ করে আমাদের অনলাইন অভিজ্ঞতায়। যেমন একটি আর্টিকেলে বলা হচ্ছে এআই চালিত বিজ্ঞাপন নিয়ে। ব্যাপারটা এখন আর শুধু আপনার সার্চ হিস্ট্রি দেখে জুতার বিজ্ঞাপন দেখানোর মধ্যে সীমাবদ্ধ নেই। দাঁড়ান, আমি ঠিক বুঝলাম কিনা দেখি। তার মানে এখন বিজ্ঞাপনগুলো এতটাই ব্যক্তিগত হয়ে যাচ্ছে যে একই পণ্যের জন্য আমি যে বিজ্ঞাপনটা দেখছি, আমার বন্ধু হয়তো সম্পূর্ণ ভিন্ন একটা বিজ্ঞাপন দেখছে।
যেটা তার রুচি অনুযায়ী তৈরি। যেমন আমি হয়তো বিজ্ঞাপনের রক মিউজিক শুনছি আর সে শুনছে ক্লাসিক্যাল। এটা কিভাবে সম্ভব? একদম। এটাকে বলা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ অপটিমাইজেশন। এআই লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে। আপনার বয়স, অবস্থান, কী ধরনের পোস্টে আপনি লাইক দেন, দিনের কোন সময়ে আপনি বেশি অ্যাক্টিভ থাকেন, এই সব কিছুর উপর ভিত্তি করে বিজ্ঞাপনের রং, লেখা, সঙ্গীত, এমনকি বিজ্ঞাপনের মডেল পর্যন্ত বদলে দিতে পারে। উদ্দেশ্য একটাই, আপনার মনোযোগ আকর্ষণ করা এবং আপনাকে দিয়ে ক্লিক করানো। এটা একদিকে যেমন আকর্ষণীয়, তেমনি কিছুটা ভয়েরও। আমরা তো সবসময় বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয়েছি। বিলবোর্ড বা টিভি বিজ্ঞাপনও তো একই কাজ করত। এই এআই কি সত্যি নতুন কিছু করছে, নাকি পুরনো কৌশলকে আরও নিখুঁত আর শক্তিশালী করে তুলেছে? এটাই মূল প্রশ্ন। পার্থক্যটা হলো মাত্রা আর পদ্ধতির। বিলবোর্ড সবার জন্য এক, কিন্তু এআই বিজ্ঞাপনটা শুধু আপনার জন্য, আপনার মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি। এটা আপনার অবচেতন মনের দুর্বল জায়গাগুলোতে আঘাত করতে পারে। ধরুন, এআই জানে যে আপনি সন্ধ্যায় নিজেকে একা অনুভব করেন। ঠিক সেই সময় সে আপনাকে এমন একটা বিজ্ঞাপন দেখাতে পারে যা একাকিত্ব দূর করার প্রতিশ্রুতি দেয়। এটা আর শুধু পণ্য বিক্রি নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক চাল। আমরা হয়তো ভাবছি যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে আমাদের পছন্দটাই হয়তো এআই দ্বারা প্রভাবিত। মানে আমাদের পছন্দের স্বাধীনতা আসলে একটা ভ্রম বা ইলিউশন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের হাতে থাকা আরেকটা নিবন্ধে ঠিক এর উল্টো ছবিটা দেখা যাচ্ছে। মোজিলা সিইও বলছেন তারা ফায়ারফক্স ব্রাউজারে এআই ব্যবহার করতে চান ইন্টারনেটে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য। একদিকে এআই আমাদের নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে এআই নাকি আমাদের রক্ষা করবে। এটা তো একটা ধাঁধার মতো শোনাচ্ছে। এবং এই ধাঁধাটাই আজকের প্রযুক্তির সবচেয়ে বড় বাস্তবতা। প্রযুক্তিটা একটা দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে যে এআই ব্যবহার করে আপনার আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, সেই একই ধরনের এআই ব্যবহার করে ভুয়া খবর, স্ক্যাম বা ক্ষতিকর কন্টেন্ট শনাক্ত করা সম্ভব। ফায়ারফক্স হয়তো এমন একটা টুল তৈরির কথা ভাবছে যা কোনো লিঙ্কে ক্লিক করার আগে আপনাকে সতর্ক করে দেবে, বা কোনো খবরের উৎস কতটা নির্ভরযোগ্য তা যাচাই করতে সাহায্য করবে। কিন্তু এখানে একটা মৌলিক প্রশ্ন চলে আসে, যে কোম্পানিগুলোর ব্যবসায়িক মডেলটাই বিজ্ঞাপন আর ব্যবহারকারীকে প্ল্যাটফর্মে আটকে রাখার ওপর নির্ভরশীল, তারাই কি আবার বিশ্বাসযোগ্যতার রক্ষক হতে পারে? এখানে তো একটা পরিষ্কার স্বার্থের সংঘাত আছে, তাই না? একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অসাধারণ পয়েন্ট। এটা অনেকটা শেয়ারকে মুরগি পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়ার মতো। একদিকে ফেসবুক বা গুগলের মতো কোম্পানিগুলো চাইবে আপনি তাদের প্ল্যাটফর্মে যত বেশি সময় কাটান, বিজ্ঞাপনে ক্লিক করেন। অন্যদিকে তারাই যদি আপনাকে বলে যে কোনটা আসল আর কোনটা নকল, সেটা কতটা বিশ্বাসযোগ্য হবে? মোজিলার মতো অলাভজনক সংস্থা হয়তো এখানে একটা ব্যতিক্রমী ভূমিকা নিতে পারে, কারণ তাদের ব্যবসায়িক মডেল বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল নয়। কিন্তু বড় প্ল্যাটফর্মগুলোর জন্য এটা একটা বড় নৈতিক চ্যালেঞ্জ। এই সব বড় বড় আলোচনা, অপারেটিং সিস্টেম, নিয়ন্ত্রণ, বিশ্বাস, এগুলো সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু এই বিশাল পরিকল্পনার আড়ালে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাগুলো কেমন? যেমন একটা আর্টিকেলে অ্যান্ড্রয়েডের কিবোর্ড দিয়ে টাইপিং সহজ করার কিছু টিপস দেওয়া হয়েছে। আমার মাঝে মাঝে অবাক লাগে, আমরা এআই দিয়ে কবিতা লেখাচ্ছি, ছবি আঁকাচ্ছি, অথচ আমি এখনও টাচস্ক্রিনে টাইপ করতে গিয়ে ভুল করি। আর অটোকারেক্ট প্রায়ই এমন সব শব্দ বসিয়ে দেয় যা রীতিমতো বিব্রতকর। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রযুক্তি কোম্পানিগুলো এটাকে উপেক্ষা করে। এটাকে বলা যায় প্রযুক্তির লাস্ট মাইল প্রবলেম। একদিকে তারা মহাকাশ জয়ের মতো বড় বড় স্বপ্ন দেখছে, কিন্তু অন্যদিকে ব্যবহারকারীরা রাস্তায় চলতে গিয়ে হোঁচট খাচ্ছে। দেখুন, গুগল একদিকে অ্যালুমিনিয়ামের মতো বিশাল সমন্বিত সিস্টেম বানাচ্ছে, কিন্তু অন্যদিকে ব্যবহারকারীরা তাদের কিবোর্ডের কার্সারটা ঠিক জায়গায় বসাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই ছোট ছোট বিরক্তিগুলো জমতে জমতে কিন্তু বড় প্রযুক্তিগত উদ্ভাবনকেও ব্যবহারকারীর কাছে অর্থহীন করে তুলতে পারে। একদম ঠিক। প্রযুক্তি যত উন্নতই হোক, ব্যবহার করার অভিজ্ঞতা যদি মসৃণ না হয়, তাহলে লাভ কি? আর এই অভিজ্ঞতার সাথে জড়িয়ে আছে নির্ভরযোগ্যতার প্রশ্ন। আমাদের শেষ খবরটা এই বিষয়ে। অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা নাকি আজ বিশ্বজুড়ে কয়েক ঘন্টার জন্য ডাউন ছিল। হাজার হাজার ব্যবহারকারী তাদের কাজ করতে পারেননি। এই ঘটনাটা আমাদের একটা খুব জরুরি বিষয় মনে করিয়ে দেয়। ক্লাউড ভিত্তিক পরিষেবাগুলোর ওপর আমাদের ক্রমবর্ধমান নির্ভরতা আর এর ঝুঁকি।
ক্যানভার মতো প্ল্যাটফর্ম এখন আর শুধু শখের জিনিস নয়, বহু ছোট ব্যবসা, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার তাদের দৈনন্দিন কাজের জন্য এর উপর পুরোপুরি নির্ভরশীল। যখন সবকিছু একটা কেন্দ্রীয় সিস্টেমের উপর নির্ভর করে, তখন একটা ছোট বিভ্রান্ত বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাজ থামিয়ে দিতে পারে। তার মানে আমরা আলোচনার শুরুতে যে গুগল অ্যালুমিনিয়াম বা চ্যাট জিপিটি ওএস এর কথা বলছিলাম, সেই সিস্টেমগুলো যত বেশি সমন্বিত আর কেন্দ্রীভূত হবে, এই ধরনের বিভ্রান্তের প্রভাবও তত মারাত্মক হবে। ঠিক ধরেছেন, সুবিধা আর ঝুঁকি এখানে একসাথে আসে। সিস্টেম যত বেশি ইন্টিগ্রেটেড, তত বেশি সুবিধাজনক, কিন্তু তার মানে এটাও যে সিস্টেমের একটা অংশ বিকল হলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতের প্রযুক্তিকে তাই শুধু বুদ্ধিমান বা শক্তিশালী হলেই চলবে না, তাকে অনেক বেশি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য হতে হবে। একটা মাত্র প্ল্যাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা একটা বড় ঝুঁকি তৈরি করে। পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রযুক্তি একদিকে আমাদের ডিভাইসগুলোকে এক করে একটা সহজ, বাধাহীন পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু সেই স্বপ্নের আড়ালে আছে একটা অদৃশ্য নিয়ন্ত্রণের খেলা। এআই একদিকে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের পছন্দকে প্রভাবিত করার ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠছে, আবার অন্যদিকে সেই এআইকেই ইন্টারনেটে বিশ্বাস ফিরিয়ে আনার সম্ভাব্য রক্ষাকর্তা হিসেবেও দেখা হচ্ছে। আর এই সব কিছুর মাঝে দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো সমস্যা আর ডিজিটাল প্ল্যাটফর্মের উপর আমাদের অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিগুলো খুব স্পষ্ট। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, আমরা প্রযুক্তির এমন এক যুগে প্রবেশ করছি যেখানে সিস্টেমগুলো আরও বুদ্ধিমান, স্বয়ংক্রিয় এবং একে অপরের সাথে সংযুক্ত হচ্ছে। কিন্তু এই সুবিধার বিনিময়ে আমরা যা দিচ্ছি তা হলো আমাদের ডেটা, আমাদের মনোযোগ এবং হয়তো আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও। এই অগ্রগতির সাথে নিয়ন্ত্রণ, বিশ্বাস এবং নির্ভরযোগ্যতার মতো প্রশ্নগুলো আরও জটিল হয়ে উঠছে। প্রযুক্তি এগিয়ে যাবেই, কিন্তু তার সাথে তাল মিলিয়ে আমাদেরও আরও সচেতন এবং সমালোচক হতে হবে। প্রশ্ন করতে শিখতে হবে, পর্দার আড়ালে আসলে কি ঘটছে। দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন। আজকের আলোচনায় আমরা দেখলাম এআই বিজ্ঞাপনকে ব্যক্তিগত করতে পারে এবং চ্যাট জিপিটি একটি অপারেটিং সিস্টেম হয়ে উঠতে পারে। এখন ভাবা যাক, যদি এই দুটি ধারণা একত্রিত হয়, যদি কোনোদিন অপারেটিং সিস্টেম নিজেই আপনার জন্য বিজ্ঞাপন নয়, বরং আপনার পুরো ডিজিটাল অভিজ্ঞতাকে, যেমন কোন ফাইলটা আপনার চোখের সামনে আগে আসবে, কোন অ্যাপটা ব্যবহারের পরামর্শ দেওয়া হবে বা কোন খবরটা আপনাকে দেখানো হবে, এআই দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করে, এমন একটি ব্যক্তিগত ডিজিটাল বলয়ের ভেতরে বাস করার অভিজ্ঞতা কেমন হতে পারে, যেখানে আপনার ডিজিটাল জগতের প্রতিটি অংশ শুধু আপনার জন্যই সাজানো, কিন্তু সেই সাজানোর দায়িত্ব আপনার নয়, অন্য কারোর।